তোমরা সবাই ভালো আছো তো? তোমাদের আজ হিসাব সম্পর্কে আলোচনা হবে। হিসাব। আজ তোমাদের ক্লাস নেওয়া হবে হিসাব, হিসাব শ্রেণী বিভাগ, বিভিন্ন প্রকার হিসাবের ডেবিট নির্ণয় নিয়মাবলী। তো আমরা হিসাব বলতে কি বুঝি? হিসাব বলতে আমরা কি বুঝি? হিসাব হলো একই জাতীয় লেনদেন সমূহ একত্রিত করে ভিন্ন ভিন্ন শিরোনামের মাধ্যমে যে তালিকা প্রস্তুত করা হয় তাকে হিসাব বলা হয়। তাহলে হিসাবটা কি হলো? কোনো ব্যক্তি বা কারোর প্রতিষ্ঠানের একই জাতীয় লেনদেন সমূহ একত্রিত করে ভিন্ন ভিন্ন শিরোনামের মাধ্যমে যে তালিকা প্রস্তুত করা হয় তাকে আমরা হিসাব বলি। তাহলে হিসাবের সংজ্ঞাটা আমরা বলতে পারবো। যেহেতু আবার বলতেছি, কোনো ব্যক্তি বা কারোর প্রতিষ্ঠানের একই জাতীয় লেনদেন সমূহ একত্রিত করে ভিন্ন ভিন্ন শিরোনামের মাধ্যমে যে তালিকা প্রস্তুত করা হয় তাকে আমরা হিসাব বলি। তাহলে এই জায়গায় কি হলো? একই জাতীয় লেনদেন সমূহ। একই জাতীয় লেনদেন সমূহ বলতে যে জায়গায় আমরা যে মাসে বিদ্যুৎ বিল পরিশোধ করি, বিদ্যুৎ বিলের হিসাব, বেতনের হিসাব, ভাড়া হিসাব ইত্যাদি, এইগুলো হলো একই জাতীয় লেনদেন সমূহ। অর্থাৎ যেখানে বেতনের হিসাব রাখবো শুধু বেতনের হিসাবে রাখবো, যেখানে ভাড়া হিসাব রাখবো শুধু ভাড়ার হিসাব রাখবো, যেখানে বিজ্ঞাপনের হিসাব রাখবো বিজ্ঞাপনের হিসাব রাখবো, যেখানে বিদ্যুৎ বিলের হিসাব রাখবো বিদ্যুৎ বিলের হিসাব রাখবো। এটাই হলো একই জাতীয় লেনদেন সমূহ একত্রিত করে ভিন্ন ভিন্ন শিরোনামের মাধ্যমে, ভিন্ন ভিন্ন মানে বেতন সেপারেট, ভাড়া সেপারেট, বিদ্যুৎ বিল সেপারেট, বাটা সেপারেট, কর্মীর হিসাব সেপারেট, রহিমের হিসাব সেপারেট। এটাই হলো ভিন্ন ভিন্ন শিরোনামের মাধ্যমে যে তালিকা প্রস্তুত করা হয় তাকে আমরা হিসাব বলি। এই হিসাবটা একটু দেখো। সনাতন পদ্ধতিতে হিসাবকে আমরা প্রধানত দুটা ভাগে ভাগ করতে পারি। একটা হলো ব্যক্তিবাচক হিসাব আর একটা হলো অব্যক্তিবাচক হিসাব। তাই কি হলো? সনাতন পদ্ধতিতে হিসাবকে আমরা প্রধানত দুটা ভাগে ভাগ করি। একটা হলো ব্যক্তিবাচক হিসাব আর একটা হলো অব্যক্তিবাচক হিসাব। এই ব্যক্তিবাচক হিসাবকে আবার দুই ভাগে ভাগ করা হয়। একটা হলো বিবিধ দানাদার হিসাব আর একটা হলো বিবিধ পাওনাদার হিসাব। অব্যক্তিবাচক হিসাবকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হলো সম্পত্তিবাচক হিসাব আর একটা হলো নামিক হিসাব। তাই এই হিসাবকে আমরা প্রধানত কয় ভাগে ভাগ করি? বলে দুই ভাবে ভাগ করি। একটা হলো ব্যক্তিবাচক হিসাব আর একটা হলো অব্যক্তিবাচক হিসাব। ব্যক্তিবাচক হিসাব কাকে বলে? বলে যেখানে শুধু ব্যক্তি সংক্রান্ত লেনদেনগুলি নিবদ্ধ করা হয় তাকে ব্যক্তিবাচক হিসাব বলে। যেখানে ব্যক্তি সংক্রান্ত লেনদেন নিবদ্ধ করা হয় তাকে ব্যক্তিবাচক হিসাব বলে। যেমন রহিমের হিসাব, করিমের হিসাব,
ব্যাংক হিসাব, অগ্রণী ব্যাংকের হিসাব ইত্যাদি। আর অব্যক্তিবাচক হিসাব যেখানে ব্যক্তি সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করা হয় না তাকে অব্যক্তিবাচক হিসাব বলে। যেমন আসবাবপত্র হিসাব, দালান কোঠা হিসাব, ভূমি হিসাব, বেতন হিসাব, ভাড়া হিসাব ইত্যাদি। তাহলে যেখানে ব্যক্তি সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করা হয় তাকে ব্যক্তিবাচক, আর যেখানে ব্যক্তি সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করা হয় না তাকে অব্যক্তিবাচক হিসাব বলে। আর ব্যক্তিবাচক হিসাবকে আমরা দুই ভাগে ভাগ করছি, একটা হলো বিবিধ দেনাদার হিসাব আর একটা হলো বিবিধ পাওনাদার হিসাব। আর বিবিধ দেনাদার হিসাবটা হলো কি বলে, যাদের নিকটে বাকিতে মাল বিক্রি করা হয়, যাদের নিকটে বাকিতে মাল বিক্রি করা হয় তাদেরকে বিবিধ দেনাদার হিসাব বলে। অর্থাৎ একজনের কাছে যদি মাল বাকিতে বিক্রি করি সেটা হলো দেনাদার, একাধিক ব্যক্তির কাছে যদি বাকিতে মাল বিক্রি করি তাহলে সেটা হলো বিবিধ দেনাদার হিসাব। যেমন ধরো কবির নিকট 5,000 টাকার মাল বাকিতে বিক্রি করলাম, রহিমের নিকট 5,000 টাকার মাল বাকিতে বিক্রি করলাম, আর একজন কাছে 10,000 টাকার মাল বিক্রি করলাম। তাহলে এই বিভিন্ন ব্যক্তির কাছে যে মাল বাকিতে বিক্রি করা হয় এই জন্য বিবিধ শব্দটা লাগানো হয়েছে, এই জন্য বিবিধ দেনাদার হিসাব। আর বিবিধ পাওনাদার হিসাব বলে যাদের নিকট হতে বাকিতে মাল ক্রয় করা হয় তাদেরকে বিবিধ পাওনাদার হিসাব বলে। তাহলে কি হলো, যাদের নিকট বাকিতে মাল ক্রয় করা হয় তাদেরকে বলা হয় বিবিধ পাওনাদার হিসাব। এখন আমরা অব্যক্তিবাচক হিসাবে কয় ভাগ ভাগ করছি? দুই ভাগে। একটা হলো সম্পত্তিবাচক হিসাব, একটা হলো নামিক হিসাব। তাহলে অব্যক্তিবাচক হিসাবকে কয় ভাগে ভাগ করা হয়েছে? সম্পত্তিবাচক, অর্থাৎ যেখানে শুধু সম্পত্তি সংক্রান্ত লেনদেনগুলি লিপিবদ্ধ করা হয় তাকেই সম্পত্তিবাচক হিসাব বলে। যেখানে শুধু সম্পত্তি সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করা হয় তাকেই সম্পত্তিবাচক হিসাব বলে। যেমন ধরো নগদান হিসাব, ব্যাংক হিসাব, আসবাবপত্র হিসাব, দালান কোঠা হিসাব। তাহলে কি হলো, যেখানে শুধু সম্পত্তি সংক্রান্ত, তাহলে কলকব্জা কি? এটা একটা সম্পদ, আসবাবপত্র সম্পদ, ভূমির সম্পদ। তো এরকম ধরনের সম্পত্তি সংক্রান্ত লেনদেনগুলো যেখানে লিপিবদ্ধ করা হয় সেটাই হলো সম্পত্তিবাচক হিসাব। এরপরে নামিক হিসাব, শুধু আয় এবং ব্যয় সংক্রান্ত লেনদেনগুলি যেখানে লিপিবদ্ধ করা হয় তাকেই নামিক হিসাব বলে। তাহলে কি হলো, আয় এবং ব্যয়, আয় এবং ব্যয় সংক্রান্ত লেনদেনগুলি যেখানে লিপিবদ্ধ করা হয় তাকেই আমরা নামিক হিসাব বলি। যেমন ধরো বেতন হিসাব, ভাড়া হিসাব, বিজ্ঞাপন হিসাব ইত্যাদি। তাহলে আয় এবং ব্যয় এগুলো হলো কি? নামিক হিসাব। তাহলে এটা কোন পদ্ধতি? তাহলে সনাতন পদ্ধতিতে আমরা হিসাবকে কয়টা ভাগে ভাগ করলাম? দুইটা, একটা ব্যক্তিবাচক, একটা অব্যক্তিবাচক। ব্যক্তিবাচককে আবার কয় ভাগে? দুই ভাগে, দেনাদার হিসাব, পাওনাদার হিসাব। আর ব্যক্তিবাচক হিসাবকে আমরা কয় ভাগে ভাগ করছি? সম্পত্তিবাচক হিসাব, নামিক হিসাব। এটা কোন পদ্ধতি গেল? সনাতন পদ্ধতি মোতাবেক হিসাবকে আমরা ভাগ করলাম। এর পদ্ধতিতে আমরা করব হলো আধুনিক পদ্ধতি হিসেবে শ্রেণী বিভাগ। আধুনিক পদ্ধতিতে হিসাবে শ্রেণীবিভাগ করতে হলে আমরা একটু হিসাব সমীকরণটা একটু লক্ষ্য করি। আধুনিক পদ্ধতিতে হিসাবে শ্রেণীবিভাগ করতে হলে আমরা একটু হিসাব সমীকরণটা লক্ষ্য করব।
তাহলে হিসাব সমীকরণটা হলো এ সমান এ প্লাস ওই। এখানে এ সমান অ্যাসেটস মানে সম্পদসমূহ, এল মানে লাইবিলিটিস দায়সমূহ, ওই মানে ওনারশিপিটি অর্থাৎ মালিকানা সত্ত্ব বা মালিকের অধিকার, সত্ত্বাধিকার এটাকে বলা হয়। এই হিসাব সমীকরণের বর্ধিত রূপ বর্ধিত রূপটা হলো এ সমান এল প্লাস সি প্লাস আই মাইনাস ই মাইনাস। এই হিসাব সমীকরণের বর্ধিত রূপটা হলো এ সমান এ প্লাস সি প্লাস আই মাইনাস ই মাইনাস সি। এখানে নতুনত্ব হলো জিনিসটা হলো আমরা কি কইলাম, এই সি শব্দের অর্থ হলো ক্যাপিটাল, এখানে সমান এ সমান অ্যাসেট আমরা তো জানি, এল সমান লাইবিলিটি সেটাও জানি, সি সমান ক্যাপিটাল, আই সমান ইনকাম, ই সমান এক্সপেন্স, ডি সমান ড্রয়িং। তাহলে হিসাব সমীকরণ বর্ধিত রূপটা হলো কি বলে এ সমান এ প্লাস সি প্লাস আই মাইনাস ই মাইনাস ডি। তো এখান থেকেই আমরা হিসাব সমীকরণ আধুনিক পদ্ধতিটা আমরা বাইর করতে পারবো। আধুনিক পদ্ধতিতে তাহলে এটাকে দেখো, এই জায়গায় ভালোভাবে লক্ষ্য করো, এ সমান কি সম্পদ, এ সমান কি এল সমান দায়, এইটুকু সমান সি মানে ক্যাপিটাল, আই মানে ইনকাম, এক্সপেন্স, উত্তোলন। তো এই জায়গা থেকে আমরা হিসাব আধুনিক পদ্ধতি হিসাবে শ্রেণী বিভাগ করতে পারবো। তাহলে আধুনিক পদ্ধতির হিসাবকে 5 ভাগে ভাগ করা হয়েছে। তাহলে দেখো
আধুনিক পদ্ধতিতে হিসাবের শ্রেণীবিভাগ জানতে হলে তার আগে আমাদের হিসাব সমীকরণটা জানতে হবে। তাহলে আমরা জানি হিসাব সমীকরণ সমান, অর্থাৎ হিসাব সমীকরণ এ সমান এল প্লাস ওই। এ সমান কি? অ্যাসেটস, এল সমান লায়াবিলিটিস, ওই সমান ওনার্স ইকুইটি অর্থাৎ মালিকানা সত্ত্ব। আর এই হিসাব সমীকরণের বর্ধিত রূপটা হলো এ সমান এল প্লাস সি প্লাস আই মাইনাস ই মাইনাস ডি। অর্থাৎ বর্ধিত রূপটা হলো এই এই ওনার্স ইকুইটির পরিবর্তে এইটুকু এসে গেছে। ওনার্স ইকুইটির পরিবর্তে কি? সি প্লাস আই মাইনাস ই মাইনাস ডি। অর্থাৎ মূলধনের সাথে আয় সমূহ যোগ, ব্যয় সমূহ বাদ, উত্তোলন বাদ দিলে পরে ওনার্স ইকুইটি পাওয়া যায়। আচ্ছা, তাহলে এই জায়গা থেকে আমরা হিসাব সমীকরণ অনুযায়ী, অর্থাৎ হিসাব সমীকরণটা হলো আধুনিক পদ্ধতি। তাহলে এই জায়গা থেকে আমরা আধুনিক পদ্ধতির হিসাবকে 5টা শ্রেণীতে বিভক্ত করতে পারি। তাহলে এ সমান কি? সম্পদ সমূহ, এল সমান দায়, আর এইটুকু এটা হলো সি আর ডি মিলা হলো মালিকানা সত্ত্ব, আয় সমূহ, ই সমান ব্যয় হিসাব। তাহলে আধুনিক পদ্ধতিতে আমরা হিসাবকে কয় ভাগে ভাগ করলাম? বলে আধুনিক পদ্ধতিতে হিসাবকে আমরা 5টা শ্রেণীতে ভাগ করলাম। আধুনিক পদ্ধতিতে হিসাবকে কয় ভাগে ভাগ করছি? 5 ভাগে। কি কি? বলে সম্পদ হিসাব, দায় হিসাব, মালিকানা সত্ত্ব, ব্যয় হিসাব, আয় হিসাব। তাহলে তোমাদের কি কি হলো? বলে সনাতন পদ্ধতিতে হিসাবকে 2টা ভাগে ভাগ করা হয়েছে, ব্যক্তিবাচক হিসাব আর অব্যক্তিবাচক হিসাব। ব্যক্তিবাচক হিসাবকে 2 ভাগে ভাগ করা হয়েছে, দানাদার হিসাব, অনাদার হিসাব। আর আধুনিক পদ্ধতিতে হিসাবকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 5 প্রকার। আর অব্যক্তিবাচক হিসাবকে কয় ভাগে ভাগ করা হয়েছে? যেন বলে 2 প্রকার। কি কি? বলে সম্পত্তি হিসাব, সম্পত্তিবাচক হিসাব, নামিক হিসাব। এখন আধুনিক পদ্ধতিতে হিসাবকে কয় ভাগে ভাগ করা হলো? বলে 5 প্রকার। কি কি? বলে সম্পদ হিসাব, দায় হিসাব, মালিকানা সত্ত্ব হিসাব, ব্যয় হিসাব, আয় হিসাব। তাহলে আমরা হিসাবের শ্রেণীবিভাগটা জানলাম। এখন আমরা দেখব বিভিন্ন প্রকার হিসাবে ডেবিট ক্রেডিট নির্ণয়ের নিয়মাবলী। ভেরি 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 ইম্পর্টেন্ট জিনিস। বিভিন্ন প্রকার হিসাবের ডেবিট ক্রেডিট নির্ণয়ের নিয়মাবলী। বিভিন্ন প্রকার হিসাবে ডেবিট ক্রেডিট নির্ণয়ের নিয়মাবলী। বিভিন্ন প্রকার হিসাবে ডেবিট ক্রেডিট নির্ণয়ের নিয়মাবলী।
সনাতন পদ্ধতি মোতাবেক আমরা জানি যে সনাতন পদ্ধতি মোতাবেক ডেবিট নির্ণয় নিয়ম কি বলে ব্যক্তিবাচক হিসাবে গ্রহীতা ডেবিট দাতা ক্রেডিট গ্রহীতা ডেবিট দাতা ক্রেডিট গ্রহীতা ডেবিট শব্দের অর্থাৎ যে গ্রহণ করে, যেমন ধরো করিমের নিকট 10,000 টাকার মাল ক্রয় করা হলো করিমের নিকট হইতে, অথবা করিমের নিকট 10,000 টাকার মাল বিক্রি করা হলো। এই জায়গায় 10,000 টাকার মাল বিক্রি করা হলো কার কাছে? করিমের কাছে। তাহলে করিম তাহলে মালটা গ্রহণ করলো। এই জন্য এই করিম হবে হলো, করিম কি একটা ব্যক্তি, তাহলে করিমের নিকট মাল বিক্রি করা হলো, তাহলে করিম মাল গ্রহণ করলে এই জন্য করিমের নাম হিসাব ডেবিট হবে। আচ্ছা, দাতা ক্রেডিট যে বিক্রি করে তার নাম হবে ক্রেডিট। অনুরূপভাবে ব্যক্তিবাচক হিসাবে কি সম্পত্তিবাচক হিসাবে যাহা আসে তাহা ডেবিট, যাহা যায় তাহা ক্রেডিট। ব্যক্তিবাচক হিসাবে ডেবিট ক্রেডিট নির্ণয় নেওয়া বলে কি বলে ব্যক্তিবাচক হিসাবে ডেবিট ক্রেডিট নির্ণয় নেওয়া বলি যাহা আসে তাহা ডেবিট, যাহা যায় তাহা ক্রেডিট। যেমন 10,000 টাকার মূল্যের আসবাবপত্র ক্রয় করা হইল। এখানে আসবাবপত্র আসলো না গেল? বলে আসবাবপত্র আসলো, তাহলে আসবাবপত্র হিসাব ডেবিট। আসবাবপত্র এটা কোন জাতীয় হিসাব? বলে সম্পত্তিবাচক হিসাব। তাহলে আসবাবপত্র কিনলে আসবাবপত্র আসে না যায়? বলে আসবাবপত্র কিনলে আসবাবপত্র আসে, এই কারণে আসবাবপত্র হিসাব ডেবিট। যাহা যায় তাহা ক্রেডিট। নগদ টাকা গেল না আসলো? বলে নগদ টাকা চলে গেল। আসবাবপত্র কিনলে নগদ টাকা দিতে হয়, যার কারণে নগদান হিসাব হবে ক্রেডিট, অর্থাৎ নগদ টাকা চলে গেল, এই জন্য নগদান হিসাব ক্রেডিট। তাহলে আসবাবপত্র কিনলে কি হয়? নগদান হিসাব ডেবিট, অর্থাৎ আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আবার দেখো নামিক হিসাবে, আমরা নামিক হিসাবের সঙ্গে কি জানি? বলে সকল প্রকার আয় এবং ব্যয় হিসাবগুলি হলো নামিক হিসাব। নামিক হিসাবে ডেবিট ক্রেডিট নির্ণয় নেওয়া বলে কি বলে সকল প্রকার ব্যয় বা ক্ষতি ডেবিট হয়। যেমন বেতন প্রদান করলে আমাদের ব্যয় হয় না আয় হয়? বলে ব্যয় হয়। তাহলে 500 টাকার বেতন প্রদান করা হলো, তাহলে বেতন এটা কোন জাতীয় হিসাব? নামিক হিসাব। তাহলে বেতন হিসাব ডেবিট। আচ্ছা, এখন আমার কাছ থেকে কি গেল? নগদ টাকা চলে গেল। নগদটা আবার কোন জাতীয় হিসাব? বলে সম্পত্তিবাচক হিসাব। ওই যে সম্পত্তিবাচক হিসাবে যাহা যায় তাহা ক্রেডিট। তাহলে নগদ বেতন প্রদান করলে বেতন হিসাব ডেবিট, এই নগদান হিসাব ক্রেডিট। আবার যদি ভাড়া পাওয়া যায়, ভাড়া পাওয়া গেলে টাকা আসে না যায়? টাকা আসে, তাহলে এটা কোন জাতীয় হিসাব? বলে সম্পত্তিবাচক হিসাব। ওই যে যাহা আসে তাহা ডেবিট, তাহলে নগদান হিসাব ডেবিট। কি পাওয়া গেল? ভাড়া পাওয়া গেল, তাহলে ভাড়াটা কোন জাতীয় হিসাব? বলে ভাড়াটা নামিক হিসাব, অর্থাৎ ভাড়ার মাধ্যমে আমাদের আয় হইল, এই জন্য ভাড়া হিসাব এই জায়গায় ক্রেডিট করতে হবে। তাহলে কি হলো? হিসাবে ডেবিট ক্রেডিট নির্ণয় নেওয়া বলে কি সনাতন পদ্ধতি মোতাবেক ব্যক্তিবাচক হিসাবে কি হলো? গ্রহীতা ডেবিট, দাতা ক্রেডিট। সম্পত্তিবাচক হিসাবে যাহা আছে তাহা ডেবিট, দাতা যাহা যায় তাহা ক্রেডিট। আর নামিক হিসাবে সকল প্রকার ব্যয় বা ক্ষতি ক্রেডিট। আচ্ছা, আর তাহলে কি নামিক হিসাবে সকল প্রকার ব্যয় বা ক্ষতি ডেবিট করতে হবে। যেমন বেতন প্রদান করলাম, বেতন হিসাব ডেবিট। আবার ভাড়া পাইলাম, তাহলে ভাড়া ক্রেডিট হবে। তাহলে বিভিন্ন প্রকার সনাতন পদ্ধতি মোতাবেক আমাদের গেল। এখন আধুনিক পদ্ধতি মোতাবেক আধুনিক পদ্ধতিতে আমরা হিসেবকে কয় ভাগে ভাগ করছি? বলে আধুনিক পদ্ধতিতে আমরা হিসেবকে 5টি ভাগে ভাগ করছি। একটা হলো সম্পত্তি হিসাব।
তো এই আধুনিক পদ্ধতিতে ডেবিট ক্রেডিট নিয়ম হলো সম্পদ আধুনিক পদ্ধতিতে কি বলে সম্পদ হিসাবে হলো কি সম্পত্তি হিসাবে সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়, সম্পদ হ্রাস পেলে ক্রেডিট হয়। যেমন ধরো আমরা আসবাবপত্র কিনলাম, তাহলে এই আসবাবপত্র কিনলে সম্পদ বৃদ্ধি হলো না হ্রাস ঘটলো? বলে সম্পদ বৃদ্ধি হলো, তাহলে এই আসবাবপত্র হিসাবে ডেবিট। আবার আসবাবপত্র যদি বিক্রি করি তাহলে আসবাবপত্র চলে গেল, এই জন্য আসবাবপত্র হিসাব ক্রেডিট হবে। আবার দায় হিসেবে দায় হ্রাস পেলে ডেবিট হয়, আর দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। যেমন ধরো আমরা 5,000 টাকার মাল বাকিতে কিনছিলাম, তাহলে কিনলে তো আমাদের দায় হয় বাকিতে, ওই টাকাটা পরিশোধ করলাম, টাকা পরিশোধ করলে কি দেনার পরিমাণ কমে যায়। অথবা আমরা ঋণ নিচ্ছি ব্যাংক থেকে, সে ব্যাংকে ঋণ পরিশোধ করলাম, তাহলে ঋণের পরিমাণ কমে গেল, এই জন্য ডেবিট হবে। আবার ঋণ যদি নেই তাহলে ঋণের পরিমাণ বৃদ্ধি পায়, যার কারণে দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হবে। সত্ত্ব দিকেরও একই ঘটনা, অর্থাৎ মালিকের সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, কমে গেলে ডেবিট হয়। আর ব্যয় বৃদ্ধি পেলে ব্যয় বৃদ্ধি পেলে ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হবে, হ্রাস পেলে অনুরূপভাবে আয় হ্রাস পেলে ডেবিট হয়, বা আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হবে।
তাহলে আমরা আজকের ক্লাসে কি হলো, আমরা কি জানতে পারলাম? বলে হিসাব কাকে বলে, তারপরে সনাতন এবং আধুনিক পদ্ধতি হিসেবে শ্রেণীবিভাগ জানলাম, তারপরে আর কি জানলাম বলে বিভিন্ন প্রকার হিসাবে ডেমোক্রেটিক নির্ণয়ের নিয়মাবলীটা জানলাম। অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস, জিনিসটা তোমরা ভালোভাবে বাসায় দেখে নেবে। আর সামনের ক্লাসে আমরা ডিএমএল সম্পর্কে ক্লাস করবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। তাহলে তোমরা সবাই ভালো থাকো। খোদা হাফেজ। এটা কি মাউস দেয় না পোস্ট ভিডিও রেকর্ডিং